একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পৌরনীতির প্রথম পত্র পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি এই অধ্যায়ের পৌরনীতির ধারণা কনসেপ্ট অফ সিভিক্স এ বিষয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে এই ক্লাস থেকে তোমরা পৌরনীতি সম্পর্কে ধারণা পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৌরনীতি এর ইংরেজি প্রতিশব্দ আছে সিভিক্স, CIVICS, সিভিক্স। সিভিক্স এর শব্দটির উৎপত্তি হয়েছে দুটি ল্যাটিন শব্দ থেকে, সিভিস CIVIS সিভিস ও সিভিটাস CIVITAS সিভিটাস থেকে। সিভিক্স অর্থ নাগরিক আর সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। সুতরাং শাব্দিক অর্থে সিভিক্স বা পৌরনীতি হলো নগর রাষ্ট্রের বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। উৎপত্তিগত অর্থে নগর ও নগরবাসী সম্পর্কিত রীতিনীতি, আচার অনুষ্ঠান নিয়ে জ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তাই পৌরনীতি। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে পুরবাসী বলা হতো। এজন্যই বাংলায় নাগরিক জীবনের অপর নাম পৌর জীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স আর এর উৎপত্তিগত শব্দ হচ্ছে সিভিক্স এবং সিভিটাস, যথাক্রমে নাগরিক এবং নগর রাষ্ট্র। এখানে তার মানচিত্রটি আমরা দিয়েছি, সিভিক্স, সিভিটাস, সিটিজেন এবং সিটি স্টেট। সিভিক্স থেকে সিটিজেন, সিভিটাস থেকে সিটি স্টেট, এই নিয়েই হচ্ছে সিভিক্স। এখন আসি এর পটভূমি। প্রাচীন গ্রিসের এথেন্স, স্পার্টা, রোডস এগুলো ছিল হচ্ছে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র। প্রভৃতি ছিল এক একটি নগর রাষ্ট্র। অপরদিকে বৈদিক যুগে 1000 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতের একাধিক ছোট রাষ্ট্র ও নগর রাষ্ট্রের বিকাশ ঘটে। এগুলো গঙ্গা ও যমুনার তীরে উর্বর সমভূমি এবং হিমালয়ের পাদদেশে গড়ে উঠেছিল। অর্থাৎ ইউরোপে যখন গড়ে উঠেছিল তখন ভারতীয় উপমহাদেশের একটা সময় এই নগর রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল। নগর রাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে যারা রাজনৈতিক অধিকার ভোগ করত, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করত, শুধু তাদেরই ছিল নাগরিক অধিকার, অর্থাৎ তাদেরকে নাগরিক বলা হতো। পুরুষরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে বলে তাদেরকে নাগরিক বলা হতো। দাস, নারী ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না, অর্থাৎ তারা ওই রাষ্ট্রের নাগরিক ছিল না, কিন্তু তারা সে রাষ্ট্রে বসবাস করত। কালের প্রবাহে আধুনিক যুগের নাগরিকতা ও রাষ্ট্রের ধারণায় অনেক পরিবর্তন ঘটেছে। ক্ষুদ্র নগর রাষ্ট্রের স্থানে প্রতিষ্ঠিত হয়েছে বৃহৎ আকারের জাতীয় রাষ্ট্র এবং কল্যাণমূলক রাষ্ট্র। এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, যে বলা যায় যে একটা নদী প্রবাহিত হয়েছে, তার পাদদেশেই একটি নগর গড়ে উঠেছে, যেটি নগর রাষ্ট্র হিসাবে পরিচিত। পৌরনীতি কথাটি দুটি অর্থে ব্যবহার করা যায়। সংকীর্ণ অর্থে পৌরনীতি অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান, নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করাই এর মূল লক্ষ্য। ব্যাপক অর্থে পৌরনীতিকে নাগরিকতার বিজ্ঞান, সায়েন্স অফ সিটিজেনশিপ বলে অভিহিত করা যায় বা হয়, কেননা পৌরনীতি নাগরিকতার সঙ্গে জড়িত সকল বিষয়ে পর্যালোচনা করে। শিকাগো ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ও উপাচার্য আমেরিকান শিক্ষা দার্শনিক রবার্ট হাসিন্স পৌরনীতিকে এডুকেশন অফ সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছেন। এছাড়াও বিশ্বের বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের মতো নয়। এখনকার রাষ্ট্রগুলো জাতি রাষ্ট্র, নেশন স্টেট হিসেবে পরিচিত। প্রাচীনকালের নগর রাষ্ট্রের তুলনায় জাতি রাষ্ট্রগুলো সাধারণত আয়তনে বিশাল এবং এগুলোর জনসংখ্যাও অনেক বেশি, অর্থাৎ তুলনামূলক পার্থক্য এখানে দেখানো হয়েছে। এজন্য আজকের রাষ্ট্রের নাগরিকের জীবন ও কার্যকলাপ জটিল এবং বহুমুখী হয়ে থাকে। নাগরিকের জীবনের সাথে সম্পর্কিত বহুমুখী দায়িত্ব, সেগুলো কেমন? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক প্রভৃতি নাগরিককে পালন করতে হয়। আবার নাগরিকতার সামাজিক ও রাজনৈতিক দিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক রূপ রয়েছে। নাগরিক জীবনের এসব রূপই পৌরনীতির পাঠের অন্তর্ভুক্ত। সমাজ ও রাষ্ট্রের সব ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন
পরিবার, গ্রাম, সমাজ, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা প্রভৃতি নীতি, প্রকৃতি, স্বরূপ এবং উদ্দেশ্য সম্পর্কে পৌরনীতি আমাদের বিশদ জ্ঞান প্রদান করে থাকে। এক কথায় পৌরনীতি আমাদের নাগরিক জীবনে তাৎপর্য অনুধাবন করতে সাহায্য করে। হোয়াইট বলেছে, হোয়াইট দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে পৌরনীতিকে সুন্দর এবং স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মতে পৌরনীতি মানব জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করে। ইংলিশে এই সংজ্ঞাটিকে এভাবে লিখেছে, সিভিক্স is the branch of a human knowledge which deals with everything relating to a citizen, past, present and future, local, national and human। তোমরা পরীক্ষার খাতায় লেখার জন্য ইংলিশে কোটেশনটি মুখস্থ করে লিখতে পারলে সেটা বেশি ভালো হয়। তিনি আরো বলেছেন যে শাস্ত্র নাগরিকতার সঙ্গে যুক্ত সব প্রশ্ন নিয়ে আলোচনা করে, তাই পরিণতি অর্থাৎ সিভিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ এভরিথিং অ্যাপারটেইনিং টু সিটিজেনশিপ। ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পরিণতির সংজ্ঞায় বলেছে, পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। ইংলিশে বলছে, civics is that department of political science dealing with the rights and duties of citizenship। Webster International Dictionary, 2nd edition, July 2, 1934, পেজ নাম্বার 492। তোমরা এই ডেফিনিশনটাও মুখস্থ করতে পারো। ওকে, এরপরে আমরা দেখি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পরিণতির সংজ্ঞায় বলা হয়েছে, পরিণতিকে সামাজিক বিজ্ঞানের সেই শাখা বলে অভিহিত করা যায় যেখানে সরকারের গঠন ও পদ্ধতি এবং নাগরিকের অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করা হয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম 5, পেজ নাম্বার 734। সুতরাং সংক্ষেপে বলা যায়, জ্ঞানের যে শাখা নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আলোচনা করে, তাই পৌরনীতি। আমরা একটা চার্ট উপস্থাপন করলাম পৌরনীতির সংজ্ঞা থেকে নাগরিকতা এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে চিত্রের মাধ্যমে এখানে প্রকাশ করা হলো। এখানে পৌরনীতি, নাগরিক এবং নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রের ভিতরে আছে জাতি রাষ্ট্র এবং বিশ্ব মানবতা। নগর রাষ্ট্র ক্ষুদ্র পরিসর, জাতি রাষ্ট্র স্থানীয় পর্যায় এবং বিশ্ব মানবতা অর্থাৎ সমগ্র বিশ্বের রাষ্ট্রসমূহকে বোঝানো হয়েছে। নাগরিক থেকে আমাদের আসলে হচ্ছে অধিকার এবং কর্তব্য। এরপরে আসলে নাগরিকের অতীত, নাগরিকের বর্তমান, নাগরিকের ভবিষ্যৎ, এছাড়াও নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ এবং নাগরিকের আন্তর্জাতিক রূপ, অর্থাৎ পুরো নাগরিক জীবনের সমস্ত বিষয়গুলো পরিণতির অন্তর্ভুক্ত এবং রাষ্ট্রের ক্ষুদ্র, জাতীয় এবং আন্তর্জাতিক সকল বিষয়গুলো পরিণতির অন্তর্ভুক্ত। এই ছিল পরিণতি সম্পর্কে ধারণা। আজকের ক্লাস এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস করার আহ্বান।